বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে বসে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য তৃতীয় মাত্রা স্টুডিওতে দুজন সংসদ সদস্য রয়েছেন। আমার বায়ে বসা রয়েছেন সরকার দলীয় অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দারা, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। আপনাদের দুজনকে স্বাগত স্টুডিওতে। বিশেষ করে আপনি প্রথম এসেছেন আমাদের অনুষ্ঠানে। মিস্টার আব্দুল ওয়াদুদ দারা, আমি প্রথমেই যে মতামতটি শুনতে চাইব যে দীর্ঘদিন পরে সংসদে যোগ দিয়েছে প্রধান বিরোধী দল এবং বিরোধী যে জোট, তো কয়েকদিন ইতিমধ্যেই অতিক্রান্ত হলো। কেমন অনুভব করছেন, যেহেতু আপনি নিজেও এবার প্রথম সংসদ সদস্য এবং বিরোধী দলকে পেয়েছেন এবং বেশ উত্তপ্ত মনে হচ্ছে এই সময়টাতে, তো কেমন লাগছে সব মিলিয়ে? ধন্যবাদ জিলুর ভাই। স্বাভাবিক কারণেই একজন সংসদ সদস্য হিসাবে আমি চাইব যে বিরোধী দল এবং সরকারি দল উভয়ই সংসদে আসুক, কারণ এটা তো আসলে দুই দলেরই একটি দায়িত্ব। কারণ যেই সরকার গঠন করুক আর যেই বিরোধীতে থাকুক না কেন, সকলেই কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়েই আসি আমরা, এবং ভোটে নির্বাচিত হতে গেলে আমরা কিছু দায়বদ্ধও থাকি, দায়বদ্ধতা থাকতেই হয়। আর গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এটা তো অতীব জরুরি। সেই দিক বিবেচনা করে দীর্ঘদিন পরে বিরোধী দল সংসদে এসে সংসদের একটি প্রাণবন্ত অবস্থা তো নিশ্চয়ই আপনারা অবলোকন করছেন, দেশবাসীও দেখছে। এখন আমাদের মধ্যে যে সবচেয়ে যে বড় বিষয়টি, বিগত এক বছর অধিবেশনের প্রথম অধিবেশনে, নবম জাতীয় সংসদ প্রথম অধিবেশনে বিএনপি এসেছিল তথা বিরোধী দল এসেছিল, এসে কয়েকদিন বেশ ভালোই গেল। হঠাৎ করে তারা বিভিন্ন ইস্যুতে আবার সংসদ বয়কট করা শুরু করলো, অনুপস্থিত থাকলো। এটা নিয়ে আমরাও যারা সংসদ সদস্য তারাও কিন্তু মজা পেতাম না। সংসদে যেতাম আমরা, সরকারি দল আমরাই নিজেরা সমালোচনা করতাম অথবা বলতাম। এটা সংসদ সদস্য হিসাবে নিশ্চয়ই এটা ভালো কিছু আমরা অনুভব করিনি। বিগত 4-5 দিন আগে যে বিরোধী দল সংসদে এসছে, সংসদের চেহারা তো নিশ্চয়ই পাল্টে গেছে। হয়তো আমাদের দেশের রীতি প্রথা অনুযায়ী আমরা কথোপকথনে কিছু বাড়াবাড়ি অথবা কিছু কমতি চলছে, তবে আমি মনে করি গণতন্ত্র তো নিশ্চয়ই একটা কেওয়াসের মধ্যে দিয়েই হবে, বাট ইট শুড বিন অর্গানাইজড। তো এই অর্গানাইজটা কীভাবে হবে? ইট শুড বিন প্র্যাকটিস, আমি যেটা মনে করি দীর্ঘদিনের প্র্যাকটিস। কারণ গণতন্ত্র বাংলাদেশে কখনোই পরিস্ফুটিতভাবে প্রতীয়মান আমাদের কাছে হয়নি। গণতন্ত্র এসছে, আবার গণতন্ত্র রুদ্ধ হয়ে গেছে। সাময়িক সময়ের জন্য গণতন্ত্র প্রস্ফুটিত হতে গেছে, আবার বিভিন্ন বাধাগ্রস্ত হয়েছে। এখন এই বাধাগ্রস্ত কীভাবে হয়েছে, কারা করেছে, সেটা সকলেই দেশবাসী জানেন, সেই প্রসঙ্গে আমি যাব না। তবে আমি মনে করি বিগত 2008 সালের 29 ডিসেম্বর জনগণের যে রায় বাংলাদেশে প্রতিফলিত হয়েছে, তাতে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ, ওনারা কিন্তু চায় যে এদেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম থাকুক। তাতে তারা যদি কিছু খেতে নাও পায়, যদি তার অভাব অভিযোগও থাকে, আমি বাস্তব অবস্থা যে দেখছি, তারা চায় যে আমরা সকলে মিলে দেশটাকে পরিচালনা করি। সেই লক্ষ্যে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছে গণতান্ত্রিক পরিবেশকে উদ্ধার করার জন্যে, তার যে আমার নির্বাচনী ইস্তেহারগুলো ছিল আমাদের ভোটের আগে, সেগুলোর ক্রমান্বয়ে ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। এখন একটি রাষ্ট্র, একটি অভাবী রাষ্ট্র, সাংঘাতিক অভাবী আমরা, তৃতীয় বিশ্বের দেশ, উন্নয়নকামী একটি দেশ, আমাদের সমস্যার কোনো শেষ নেই, আমাদেরকে বিভিন্নভাবে সমস্যায় ফেলে দেওয়া হয়। আমি যদি আজকে বিরোধী পক্ষের এক সংসদ সদস্য আমার সামনে আছেন, আমি যদি উনাকে দোষারোপ করতে থাকি, উনি যদি আমাকে দোষারোপ করতে থাকি, এই যে কালচারের রাজনীতি হয়ে আসছে, এটা থেকে বেরিয়ে আসার জন্য জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমাদেরকে নির্দেশও দিয়েছেন, আমাদেরকে বিভিন্নভাবে কাজ করছে। এবং আমাদের হাউসের যিনি আমাদের কি বলবো স্পিকার, আমি মনে করি স্মরণকালের বাংলাদেশ ইতিহাসে একটি নিরপেক্ষ স্পিকার, যিনি কিনা প্রথমেই আমাদেরকে রুদ্ধ করে হলেও বিরোধী দলকে ফ্লোর এবং সময় দেওয়ার ব্যাপারে সিদ্ধহস্ত। আর আপনার প্রথম প্রশ্নটা ছিল এরকম যে কেমন লাগছে। আমার কাছে খুবই ভালো লাগছে। কয়েকদিন হলেই আমি বিরোধী আমার বন্ধুদের যে কথোপকথন আমাদের তরফ থেকে যে কথোপকথন হচ্ছে, তাতে হয়তো শুনতে কখনো কখনো একটু শ্রুতিকটু মনে হচ্ছে, কিন্তু আসল বিষয়টা হচ্ছে আমাদের দূরত্বটা কমছে এবং কমবে আমি মনে করি। কারণ দূর থেকে গালি দেওয়ার চেয়ে কাছে থেকে গালি দিলেও, অথবা দূর থেকে ভালোবাসার চেয়ে কাছে এসে যদি গালিও দেওয়া যায়, তাও ভালোবাসার থেকে কিছু কম মনে হয়, কারণ আমরা বুঝতে পারি। সে তরফ থেকে আমি বলবো যে বিরোধী দল তাদের অর্পিত দায়িত্ব তারা পালন করেছে, সরকারি দল সে দায়িত্বকে সাদরে গ্রহণ করেছে। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আপনি কি মনে করেন দূরত্ব কি কমছে, আর কেমন লাগছে অনেকদিন পরে সংসদে আপনারা? সংসদ সদস্য হিসেবে সংসদকে প্রাণবন্ত, দেশের যে কোনো পরিস্থিতি
জনগণের সপক্ষে কথা বলাই কিন্তু একজন সংসদ সদস্যের নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক কমিটমেন্ট বলে আমি মনে করি। সংসদে যাওয়ার ইচ্ছা সবসময় ছিল, আছে এবং থাকবে, কিন্তু সংসদের পরিবেশটি যদি যাওয়ার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে তখন না যাওয়াটাও কিন্তু একটি অব্যক্ত যন্ত্রণা। আর কেমন লাগছে বলছেন, সংসদে গেলে অবশ্যই ভালো লাগবে, প্রাণবন্ত লাগবে, কিন্তু দারা ভাইয়ের দু একটি কথা আমি বলতে চাই। দারা ভাই বললেন যে জনগণের বিপুল রায়ের মাধ্যমে ওনারা নির্বাচিত হয়েছেন। এই যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই কারণে প্রশ্নবিদ্ধ নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকার লগি বৈঠার আন্দোলনের ফসল, এটা ওনাদের নেত্রী বারবার কিন্তু বলেছে। এবং তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদের নেত্রী এবং তাদের দলের নেতৃবৃন্দ যেভাবে যে অভিনন্দন জানিয়েছিল, এবং আপনারা সবাই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অভিনন্দন জানাতে পারেনি এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু যায়নি, যার খেসারত তাকে আজকের দিন পর্যন্ত দিতে হচ্ছে। মিথ্যা অপপ্রচার, সুপরিকল্পিত মিথ্যা মামলায় তার নিজের দুটো ছেলেকে আজকে নির্বাসনে যেতে হচ্ছে এবং নিজে ক্যান্টনমেন্টের মইনুল রোডে নিজস্ব বাসভবনে নিঃসঙ্গ জীবনযাপন করছেন, যে জীবনযাপনের সঙ্গে ওই সাব জেলের জীবনযাপনের হুবহুব মিল আছে। আর শুধু তাই নয়, ওনাদের নেত্রী বিমানবন্দরে যখন বিদেশে যান তখন বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে সমস্ত তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডকে সমর্থন দেব। এখন হয়তো উনি বলবেন তাহলে কি আমরা কি ভোট কারচুপি করেছি? আপনারাও দেখেছেন যে নির্বাচন কমিশন বলেছে 72 স্টাইলে নির্বাচন করব। 72 স্টাইল একটি 10 বছরের ছেলেও কিন্তু 20টি ভোট দিয়েছে। কিন্তু এবারকার নির্বাচনটি হচ্ছে কাকে কোথায় কত % ভোট দেওয়া যাবে এবং তত্ত্বাবধায়ক সরকারের যে সমস্ত কর্মকাণ্ড তাদেরকে বৈধতা দেওয়ার জন্য কি পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, এটি ছিল পূর্ব পরিকল্পিত এবং সেই মাফিক নীল নকশা প্রণয়ন হয়েছে। সেই মাফিক দারাভাই এবং দারাভাইয়ের দল নেত্রী আজকে ক্ষমতায় এসেছে। পাশাপাশি ঐক্যমতের রাজনীতির ক্ষেত্রে উনি বললেন যে উনাদের নেত্রী ইন্টারেস্টেড করছে ঐক্যমতের রাজনীতি সুপ্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু নেত্রী কয়েকদিন আগে সংসদে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছে, উনি নিজেই তো ঐক্যমতটিকে ফাটল ধরাচ্ছে। উনি আপনাকে বলবে আপনি ঐক্যমতে আসুন, আর ঐক্য বিনষ্ট করার বক্তব্য দিবেন, সকল প্রকার প্রচেষ্টা চালাবেন, আর আমাদেরকে বলবে বিরোধী দল সংসদে এসে গঠনমূলক বক্তৃতা রাখেন। তো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে যখন বিনষ্ট করে সম্পর্ক এবং ঐক্য, স্বাভাবিক কারণেই আমার নিজের জায়গা ক্লিয়ার করার জন্য আমার স্বচ্ছতার স্বার্থে আমার অবস্থান নির্ণয় করার একটি বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। আর পার্লামেন্টে কেমন লাগছে? ভালোই লাগছে। তো গত কয়েকদিন, গত 4-5 দিনে আমরা দেখলাম আপনারা ঢুকছেন বেরুচ্ছেন। এটার বিভিন্ন কারণ ছিল যেমন পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দেওয়ার বিষয়ে আমাদের দলের সুস্পষ্ট বক্তব্য ছিল যে স্পিকার সাহেবও বলেছেন, আপনারা দেখেছেন জাতীয় প্রচার মাধ্যমে, যে যতজন বলতে চান বলতে দিব। তারপরে দেখা গেল যে জমিরুদ্দিন সরকার সাবেক স্পিকার এবং চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক ছাড়া তৃতীয় যখন আমি, অ্যানি এরা যখন ফ্লোর চাচ্ছে তখন আর কোনোভাবেই আমাদেরকে দিচ্ছে না, হয় এরা সরকারি দলে 3-4 জনকে ফ্লোর দিয়ে দিচ্ছে। স্বাভাবিক কারণে দীর্ঘদিন পার্লামেন্টে আসেনি, এই 15 দিনের একতরফাভাবে সরকারি দলের যে বক্তব্য বিবৃতি, বিশেষ করে জিয়াউর রহমানের লাশ, বেগম খালেদা জিয়া সম্পর্কে তিরস্কারমূলক মন্তব্য, এগুলি তো আমাদের 300 বিধিতে দাঁড়িয়ে আমরা উত্তর দিতে চাই। আমাদেরকে যখন দিচ্ছে না তখন আমাদের ওয়াকআউট ছাড়া তো বিরোধী দলের আর কি করার আছে? ওয়াকআউট করছি, যাচ্ছি, আসছি, চেষ্টা করছি যে ফ্লোর পেলে জনগণের কথা বলবো, গণতন্ত্রের কথা বলবো, সরকারের ভালো কাজগুলিতে ধন্যবাদ জানাবো, খারাপ কাজগুলি তিরস্কার করব। এটা চেষ্টা আমরা তো লক্ষ্য করলাম যে এই কয়েকদিন আপনারা কোনো পক্ষে ঠিক জনগণের কথার চাইতে নিজেদের নেতা নেত্রীদের নিয়ে নিজেদের দলীয় বা দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছেন বেশি, দুপক্ষই। তারা যেহেতু শুরু করেছে, ওই যে আমি বললাম যে নিজের অবস্থানটি ক্লিয়ার করার জন্য, স্বাভাবিক কারণেই তো তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার বক্তব্যটা আসছে। কিন্তু আমরা এখন পর্যন্ত উনাদেরকে আক্রমণ করে কোনো বক্তব্য কিন্তু শুরু করিনি, উনাদের কাউন্টারটাই আমরা দিচ্ছি এখন পর্যন্ত। মিস্টার আব্দুল ওয়াদুদ, আসলে যে বিষয়টা আমার বিরোধী দলের সংসদ সদস্য পাপিয়া বললেন যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, এই বিষয়টাতে কার না আপত্তি আছে? এই যদি বাংলার জনগণ যদি তাদের বলার কোনো অধিকার থাকতো তাহলে নিশ্চয়ই আমি বিশ্বাস করি বিরোধী দল শুধু বিরোধী দলের জায়গায় না, যদি এই জায়গাটিকে উপলব্ধি করার চেতনা যদি সমগ্র মানুষ একদিনে জেগে যায় তাহলে বিরোধী দল আর বাংলাদেশে থেকে রাজনীতি করার সুযোগ পাবে কিনা সন্দেহ। কারণ 2009-এর নির্বাচন, 8-এর 29 ডিসেম্বর নির্বাচন এর চেয়ে স্বতঃস্ফূর্ত এবং সত্য এবং নিরপেক্ষ নির্বাচন আর কখনো হয়েছে কিনা অন্য কোথাও, শুধু বাংলাদেশে বলবো না আমি, কারণ এত সুন্দরভাবে একটি, এবং নির্বাচনের সিস্টেমটা দেখেন আপনি,
কার্ড, প্রত্যেকটা মানুষ তার কার্ড নিয়ে গিয়ে কার্ড নিয়ে ভোট দিতে পারছে? ভোট দিয়েছে। হ্যাঁ, কার্ড দিয়ে ভোট দিয়েছে। আমার সেন্টারে ভোট দিয়েছে। কোনো আইডি কার্ডে আমার ভোট হয় নাই, নির্বাচনী ওই এলাকায়- আইডি কার্ডের কি প্রয়োজন? আইডি কার্ডের প্রয়োজন ছিল না তো। ভোটার লিস্ট থেকে ভোট ভোটার কার্ডের ছবি সম্বলিত ভোটার ওটা কার্ড হয় নাই? হয়েছে। আমি আমার নির্বাচনী আসনে এটা করেছি সারা বাংলাদেশে এবং হয় গোটা নাই। বাংলাদেশে হয়েছে। এখন যদি কথা আমরা হচ্ছে যে আইডি কার্ড যেটি করা হচ্ছে জাতীয় পরিচয়পত্র, সেটি ভোটদানের ক্ষেত্রে কোনো প্রয়োজন ছিল না, কিন্তু যদি ওই এটি ভোটার কার্ড- আইডি কার্ড হিসেবে আগে বলা হয়েছিল, কিন্তু শেষ কিন্তু পর্যন্ত ওই কার্ডটি ছাড়া কিন্তু আপনি ভোট দিতে পারেননি, আমি ভোট দিতে পারি আমি পেরেছি, না, আমি ভোটার- ভোটার লিস্টে নাম ভোটার দেখে ভোট দিয়েছি। আমি ভোটার লিস্টে নাম, আপনার ছবি না দেখে আপনি কিন্তু ভোটার লিস্টে তাই কার্ডটা হয়েছে, পান নাই। তাই হয়েছে। আমার ছবি না দেখে আমাকে কিন্তু ভোটার লিস্টে ভোটার ওই কার্ডটা দেওয়া হয়নি যে ভোট দিয়ে আমাকে ভোটার দেওয়া হয় নাই। আরেকটি কথা যেটা বললেন যে আসলে সত্য কথা সবসময় কঠিন হয়, কারণ কিছুক্ষণ আগে ওনার সাথে আমার কথা হচ্ছিল, একটি মানুষের বর্তমান নির্ভর করে অতীতের উপরে। যদি আমার একটি নির্ভরযোগ্য অতীত থাকে তাহলে বর্তমানকে নষ্ট করা আমার জন্য ডিফিকাল্ট হয়। যদি আমার জন্য নির্ভরযোগ্য একটি অতীত না থাকে, আমার কাছে কোনো ভবিষ্যৎ নেই, বর্তমান নেই। আমার বিরোধী দলের রাজনীতির অবস্থান হচ্ছে যাদের কোনো অতীত নেই, অতীত হচ্ছে একটি ব্যাপক, আমি বললে তো উনি হয়তো আবার এটাকে বলেন না, অন্য বলেন, কাউন্টার আসলে করবে। কাউন্টার তো অবশ্যই 1975 করবো, সালের কথা থাকলে করবো। 15ই আগস্ট জাতির জনককে নির্মমভাবে হত্যা করে যে হত্যাকারীরা আশ্রয় প্রশ্রয় পেল, যার মাধ্যমে যেনাদের মাধ্যমে উনি যখন কোনো দল সৃষ্টি করলেন, স্বাভাবিক কারণেই স্বাধীনতার সপক্ষের কোনো মানুষকে উনি সাথে নিতে পারলেন না। এই শুরু হলো বাংলাদেশে হত্যাযজ্ঞের রাজনীতি। যে রাজনীতি থেকে বেরিয়ে আসতে আমরা বরাবরই সহায়তা করে আসতেছি যে বিরোধী দলকে, যে আপনারা আসুন সত্যের কাছাকাছি। আমরা যে সত্য কথাগুলো বলি, কারণ সবসময় সত্য শুনলেই কঠিন মনে হবে, আর মিথ্যাকে যদি সত্যের অপলপ করে বলি তাহলে ওটা অনেক শ্রুতিমধুর হবে। তাই আমি যে কথাটা ওনাকে বলবো, আমাদের স্পিকার সম্পর্কে একটা কথা বলেছেন উনি, আমি যদি তুলনা করি জমির ব্যারিস্টারের সাথে, জনাব ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেবের সঙ্গে তুলনা করি, অ্যাডভোকেট আব্দুল হামিদ স্পিকারের, এ তুলনার বিচার যদি জনসমক্ষে প্রকাশ করা হয় তাহলে আমাদের আর কথা বলার স্কোপ থাকবে না। কারণ ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের, আপনি জানেন যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের বিরুদ্ধে শুধু আমাদেরকে সংসদের এই সময় নির্ধারণ নীতি নিয়ম কানুন নিয়েই প্রশ্ন হয়নি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়ে গেছে, যেটা সংসদীয় কমিটি বিরাট ভলিউম আকারে, নিশ্চয়ই আমি প্রমাণিত হয়নি, আপনার অভিযোগ করে অভিযোগ গঠিত হয়েছে এবং সংসদীয় কমিটি যেখানে ওই আপনাদেরও সদস্য রয়েছে, সংসদীয় কমিটি কোনো আদালত না, আদালত না, কিন্তু সংসদের রায় দেওয়ার কোনো ক্ষমতা নাই। সংসদের ভিতরে যদি কেউ অপরাধ করে তো প্রাথমিকভাবে সংসদীয় কমিটির দায়িত্ব, আইনগত কোনো ভিত্তি নাই, আইনগত ভিত্তি আসবে। আইনগত এই আরেক জায়গায় আপনি হাত দিয়েছেন, আইনগত ভিত্তির জায়গায় আসলে কিন্তু আর রাজনীতি থাকবে না বিএনপির। আমি বলে দিই, কারণ 75 সময় যে নিয়ন্ত্রণ করছেন, পঞ্চম সংশোধনী হাইকোর্ট আইনের কথা আসেন, আমি বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ দিই, উনি কিন্তু যখন আমরা চরম আন্দোলনে লিপ্ত, উনি খালি বলতেন আইনের শাসন, কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বলছেন তো, সেই সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে পঞ্চম সংশোধনী বাতিল। এইবার কি বলবেন? এইবার আপনারা কথা বলছেন না কেন? আসুন বলুন যে ইয়াস, সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। নিজেরটা হলে বলবেন ভালো, অন্যেরটা হলে বলবেন ঠিক একই ব্যাপার। সেটা হলো যেমন ওই আমার মনে আছে, তখন আমি এত সক্রিয় রাজনীতি ছিলাম না, ম্যাডাম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করা হয়েছে যে ম্যাডাম এত কিছু করলেন তো, ইন্ডিয়া গেলেন আসলেন, ভুললেন ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্য এত কিছু করলেন, কিন্তু আমাদের পানির ঘটনা কি? ওটা তো আসলে ভুলে গিয়েছিলাম। তো ভুলে আপনারা যান, ক্ষমতায় থাকলে যদি ভুলে যান, আর বিরোধিতা আসলে যে আরেকটা কথা বলি, যেমন আরেকটা প্রসঙ্গ, একটি বিতর্কিত প্রসঙ্গ নিয়ে যে রাজনীতি চলছে বাংলাদেশে, দুর্ভাগ্যজনক হলেও আমরা দীর্ঘদিন এটাকে লালন করে, সেখান থেকে আপনারও সরে আসা উচিত, আমারও সরে আসা উচিত। যদি স্বাধীনতাকে চিন্তা করেন, জাতির জনক বঙ্গবন্ধুকে বাদ দিয়ে স্বাধীনতাকে আমরা বলছি না, জিয়াউর রহমান সাহেব, যিনি আপনাদের রাজনৈতিক দলের প্রবক্তা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যখন এই দলটির প্রতিষ্ঠা করেন, জীবদ্দশায় কি কখনো বলেছে এই স্বাধীনতা এনেছিলাম আমি কালুরঘাটে বেতার কেন্দ্রে মান্নান সাহেবরা ধরে নিয়ে যায় বাধ্য হয়, সোয়াত জাহাজের অস্ত্র নামাতে গিয়েছিলাম, আমাকে ধরে একটা মিলিটারি হিসাবে আমি ছিলাম, আর একজন থাকলে হয়তো ওকেই দিত, আমাকে দিয়েছিল, উনি তো বলেননি। 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা সবাই, এটাও কিন্তু হাইকোর্ট সোনামেলার পরে বলে দিয়েছে যে আর জিয়াউর রহমানকে বলা যাবে না স্বাধীনতার ঘোষক। হাইকোর্ট কি বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে? তাহলে পার্লামেন্টের বিলুপ্তি ঘোষণা করা উচিত। তাহলে বলছেন এই যে পার্লামেন্ট করলো হলো জমিরুদ্দিন, হাইকোর্ট কি বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে? একটা তদন্ত করে বলল যে উনি এই কাজগুলো, চিকিৎসার নামে 35 লাখ টাকা, অমুকের নামে ওই আমরা ইয়ারফোন ইউজ করি, তারও টাকা দমনে মামলা করেন, মামলার সর্বোচ্চ আদালত যদি রায় দেয় জমিরুদ্দিন সরকার
Yes, দুর্নীতিবাদ তার প্রাথমিক- শাস্তি দেয়, তখন আপনি তাকে প্রাথমিক দুর্নীতিবাদ পর্যায়ে- বলতে না না, পারবেন। কিন্তু উনি প্রাথমিক যেটি পর্যায়ে বলছেন বলছি, যে প্রাথমিক উনি পর্যায়ে বলি যে উনি আপনি যেটি বলছেন যে তদন্ত আপনি এই হয়েছে- বিষয়ে আদালতে শরণাপন্ন হচ্ছেন, কিন্তু অন্য বিষয়ে যখন আদালত রায় দিচ্ছে তখন আপনি আবার Exactly. আমার কি বলবেন? কথা আমি মানে- বলছি, তার কথা কথা শেষে হলো আমাকে যে কোশ্চেন করেন আপনি, আমি মানে উত্তর বিষয়টা দিচ্ছি। হচ্ছে গিয়ে আমি একটা কথা মনে পড়ে গেল সৈয়দ শামসুল হক সাহেবের, যে আমি কার কাছে গিয়ে জিগাই সে আমায় দুঃখ দেয় কেন, কেন তপ্ত কথা কয়, কেন পাশ ফিরেস হয়। এই কবিতার আরো কিছু লাইন বোধহয় আছে। এখন যদি বিষয়টা হয় আমার স্বার্থের দিকে তাহলে ঠিক আছে, আর যদি হয় অন্যের স্বার্থের দিকে তাহলে তো গণতন্ত্র হলো না। আপনাদের মতো তাই। গণতন্ত্রের শেখ প্রাতিষ্ঠানিক মুজিব বিষয়টা হত্যা বিচার হচ্ছে করে কি বলছেন যে বাড়িতে বাড়িতে আইনের শাসন পৌঁছে দিচ্ছি, Yes, কিন্তু বঙ্গবন্ধু ৭২ হত্যা- থেকে শুরু করে ৭৫ যে হত্যাকাণ্ডগুলো তৎকালীন সরকারের ইন্ধনে ৭৫ প্রকাশ্যে থেকে- হয়েছে, না, না, সেগুলো তো না, বিচার না, করেন আমি না। বলি- আজকে সিরাজ শিকদারের বিচার করেন, সিরাজ কারণ শিকদার- শিকদারকে হত্যা করছে, হত্যা করে পার্লামেন্টে উদ্ধত কণ্ঠে আজকে- শেখ মুজিবুর না, না, রহমান না। স্বীকারোক্তি দিছে না, না। যে এখন কোথায় সিরাজ আসলে শিকদার। এই বিষয়গুলো হত্যার হচ্ছে বিচারটা রাজনৈতিক কখন করবে? বানোয়াট গল্প। আমি বলি জি না, এক সিরাজ আপনার শিকদার, গুলো সব সত্য আর আমার শোনেন গুলো সব না, বানোয়াট। আমি বলছি সিরাজ সিরাজ শিকদার কেন বলবেন? সিরাজ ঢাকা শিক- বিশ্ববিদ্যালয়ের না, 7 জন ছাত্রকে গুলি করে মারে নাই, ছাত্র খুন কিন্তু প্রকাশ্যে সব দিবালোকে সময় মারছে। হয়েছে। আপনার প্রকাশ্যে দল দিবালোকে আমার মারছে। দল খুন করেছে, সুযোগ পেলে আমার দল আপনার দলকে হয়তো করেছে। 473 ওইটা বিষয় না। জনকে হত্যা করছে চুয়াডাঙ্গাতে। রাজনৈতিক প্রেক্ষাপট, স্বাধীনতার প্রেক্ষাপট থেকে যদি আপনি নিয়ে আসেন 71 থেকে 75, তাহলে আমি বলবো পাপিয়া, যদি রাজনীতির খাতিরে আমরা যদি আমাদের স্ব রাজনীতির স্বার্থে বলি আলাদা বিষয়, যদি আমরা কনসেনসাসের জায়গায় আসি তাহলে কখনোই আমরা বলতে পারি না, সচেতন মানুষ হিসেবে জানি না আপনাদের যারা কোন বুদ্ধিজীবী, রাজনীতিবিদকে যারা জিয়া রহমান হত্যা যারা- করছে বলেন তো ভাই? যারা আমরা বলি হ্যাঁ কোন রাজনীতিবিদকে জিয়া রহমান হত্যা করছে? রাজনীতিবিদ হত্যা কথা বলছি বলেন। না। জিয়াউর রহমান কোন হত্যা ছাত্রকে করেছে হত্যা করছে এদেশের জিয়া রহমান? কোন অগণিত শ্রমিককে হত্যা করছে? মুক্তিযোদ্ধাকে। মুক্তিযোদ্ধাদের যেসব পেশাটা কিছু না মুক্তিযোদ্ধারা বলেন, কোথায় ছিল তাদের বাংলাদেশ সেনাবাহিনীতে অবস্থানটা? চাকরি করতো,